বাবার ভালোবাসা পাওয়ার আগে মেয়েটা এতিম হয়ে গেল। জীবন কি নির্মম! আগে ট্রমা আর ক্ষতগুলো থেকে এখনো বের হতেই পারল না। অথচ এর মধ্যে আবার নতুন করে বাবা হারানোর এই পাহাড়সম শোক এসে তার উপর ভর করল। মেঘলার দিকে তাকিয়ে বললাম, নিয়তিকে স্বীকার করতে হবে আজিজ সাহেব। এখানে আমাদের কিছু করার নাই। যা বললাম, ব্যবস্থা করেন। এত তাড়াহুড়ো করছো কেন আকাশ? রাজনৈতিক অঙ্গন অনেকে আসবে। আই মিন, তার পরিচয় বা যাদের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, তারা তো শেষ দেখতে আসবে। মাইয়াতকে যত দ্রুত সম্ভব দাফন করা উচিত আজিজ সাহেব। বাকি সব প্রস্তুতি নিতে যারা আসার তারা চলে আসুক। কথা শেষে আজিজ সাহেব ঘরের বাইরে চলে গেলেন। আমার ভেতরের মনটা যেন মোচড় দিয়ে উঠছে। মাত্র এই কয়েকদিনের পরিচয়ে ওনার প্রতি অনেক মায়া জমে গেছে। রাত ৯টায় ওনার দাফন সম্পন্ন হলো। বেশ কিছু বড় বড় প্রভাবশালী মুখ এসেছিল, তবে তারা সবাই খুব গোপনে ও নিঃশব্দে কাজটা সেরেছে। মিডিয়ার লোকও এসে উপস্থিত হয়েছিল। বাইরে যতটুকু শুনলাম, ওনাকে একজন শিল্পপতি বা বিজনেসম্যান হিসেবেই তুলে ধরে প্রচার করা হচ্ছে। গ্রেট। আমি পুরোটা সময় আড়ালেই রইলাম। আজিজ সাহেব একক হাতে সব কিছু সামলাচ্ছেন। সত্যি এই লোকটাও অসাধারণ। এমনি এমনি শিকদার সাহেব ওনাকে বিশ্বাস আর পছন্দ করতেন না। এখন শিকদার সাহেবের বিজনেসের কি হবে? উনি তো সকলকে রেখে চিরবিদায় নিলেন। আজিজ সাহেব এবার কি বলবেন সেটাই ভাবছি। উনি আমার দিকে আর চোখে তাকালেন। মন্ত্রী সাহেবের দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, মন্ত্রী সাহেব কি জনগণের সেবার কথা বাদ দিয়ে বিজনেসে মনোযোগী হলেন? আমার এমন গম্ভীর গলা শুনে আমার দিকে তাকালো। কে তুমি বাবা? বড়দের মাঝে তুমি কি করছো? আজিজ সাহেব কিছু বলতে যাবে, তখন হাতের ইশারা করে থামিয়ে দিয়ে বললাম, মন্ত্রী সাহেব, একটা কথা প্রচলিত আছে, ছোট মরিচের ঝাঁঝ বেশি। এই ছেলে, তোমার কথা বেশি হয়ে যাচ্ছে। এখান থেকে যাও। আর আজিজ সাহেব, আপনার দলে কি সব লোক রাখেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখাননি? বলে দেন, জবান বেশি চললে কেটে কুত্তাকে খাইয়ে দেব। আমি কোনো রিপ্লাই না দিয়ে শুধু বরফ শীতল চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মন্ত্রী মশাই, শিকদার সাহেবের সাথে আপনার সম্পর্ক ভালো, তাই কিছু বললাম না। শুধু কি শিকদার সাহেব, মনসুর আলীর সাথেও আপনার বেশ ভালো সম্পর্ক। আমার কথা শুনে একটু নড়চড়ে বসলো। আপনি কি জানেন, একটা ইশারা করলে আপনার লাশ এখান থেকে যাবে? তারা তো শেষ দেখা দেখতে আসবে মন্ত্রী সাহেব। ইনি শিকদার সাহেবের সত্যিকারের উত্তরাধিকারী, আকাশ আহমেদ নীল, ওনার জামাতা এবং এই সাম্রাজ্যের নতুন কাণ্ডারি। মিডিয়ার শোরগোল আর লোকচক্ষুর অন্তরালে রাখতেই ওনাকে আড়ালে রাখা হয়েছিল। আর ওনার ছায়া হয়েই আমি বাইরের সব সামলাচ্ছি। এবার নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পেরেছেন শিকদার সাহেবের রাজত্ব আর বিজনেসের ক্ষমতা মসনদে কে বসতে যাচ্ছে। মন্ত্রী সাহেব আশ্চর্য হয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলেন। ঘরে উপস্থিত বাকি প্রভাবশালী লোকগুলো তখন নিজেদের মধ্যে কানাঘুষো আর ফিসফিসানি শুরু করে দিয়েছে। পরিবেশের এই থমথমে ভাবটার মধ্যে আমি সরাসরি মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, মন্ত্রী সাহেব, আপনি আপনার নিজের রাস্তায় চলতে থাকুন, আর আমি আমার রাস্তায়। ভুলেও কখনো আমার পথের কাঁটা হতে আসবেন না। এই রাজত্বের রুলস আর সিস্টেম তো আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। কোথা থেকে কি ঘটে যেতে পারে, আশা করি তা আপনাকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না। আরে বাবা, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তো জাস্ট একটু মজা করছিলাম। দেখতে চাইছিলাম শিকদার সাহেব আসলে কার হাতে তার এত বড় সাম্রাজ্যটা সঁপে দিয়ে গেছে। সেই আসল মানুষটাকে খুঁজে বের করতেই আমরা আমার এই ছোট্ট নাটকটুকু করা। ওনার কথা শুনে আমার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তাচ্ছিল্যের সুর ফুটিয়ে বললাম, মন্ত্রীমশাই দেখছি এখন দারুণ কমেডিয়ান হয়ে গেছে। তা আপনাকে তো রাজনীতির চেয়ে নাটকের মঞ্চেই বেশি মানাবে। মন্ত্রী সাহেব, রাজনীতি ছেড়ে এবার নাটকের মঞ্চেই যোগ দিন না। যাই হোক, এসব হাসলামো বাদ দিয়ে আপনি এবার নিজের কাজে মন দিন। আসলে এই বাচ্চা আপনার মজা করা বুঝেনি, সব কিছু সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। একটু থেমে রুমে উপস্থিত বাকি প্রভাবশালী মুখগুলোর দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে বললাম, উপস্থিত কারো কি আর কিছু চাওয়ার আছে? কেউ একটি শব্দ উচ্চারণ করার সাহস পেল না। তবে সবার চোখেই তখন ভয় আর চমক। ফিসফিস করে একে অপরের কানে কানাঘুষো চলছে। আমি টেবিলের উপর হাত রেখে
শেষ সতর্কবার্তা দিলাম। আর একটা কথা, আজকের এই ঘরে যা আলোচনা হলো তা একটা তথ্য যেন ঘরের বাইরে লিক না হয়। পাওয়ার বা ক্ষমতা সত্যি এক অদ্ভুত জিনিস। পথটা অসৎ হলেও এর ভিতরে যে এক অন্যরকম অন্ধ নেশা আর মজা আছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। সংক্ষিপ্ত একটা মনোজাতের মাধ্যমে ওখানে সভা শেষ হলো। তারপর একে একে সবাই থমথমে মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বস, একবারে ফাটিয়ে দিয়েছেন। মন্ত্রীর মুখটা দেখার মতো ছিল। দেখেছেন শিকদার সাহেব যেতে যেতেই কীভাবে শকুনের নজর দিতে শুরু করেছে। সুযোগ পেলে খুবলে খুবলে খাবে, খাবার জন্যই বসে রয়েছে। এইদিকে যে নজর দিবে চোখ উঠিয়ে নিব। উঠে ভিতরে এলাম। রুমের সামনে আসতেই দেখি আম্মু মেঘলাকে সান্ত্বনা দিচ্ছে। একটু দাঁড়িয়ে থেকে আবার সোফায় এসে বসলাম। বলুন মন্ত্রী সাহেব, কি মনে করে এত রাতে ফোন দিয়েছেন? শুনেছেন তো শিকদার সাহেব মারা গেছেন। শুনলাম আপনি কি তার বিজনেস আর পার্টি হাতিয়ে নিতে যাচ্ছেন। আরে মনসুর সাহেব, আপনাদের হাতে এত বড় অপরচুনিটি রয়েছে, কিভাবে হাতছাড়া করি বলেন? আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমাকে এইসবের ভিতরে টানবেন না। আরে মনসুর সাহেব, আপনি এখন কাকে ভয় পাচ্ছেন? শিকদার সাহেব তো আর নেই। তার রেখে যাওয়া সাবেক ছানা হয়তো দেখেননি অথবা সম্পর্ক শোনেননি। ওই পুচকেকে ভয় পাচ্ছেন? আপনার মতো লোকের কাছ থেকে এমন কিছু আশা করিনি। আপনার মতো লোক একটা দুধের বাচ্চাকে দেখে ভয় পাচ্ছেন? আপনার কিছু করার থাকলে এখনই করে নেন। আমি ভাই আমার যা কিছু আছে তা নিয়ে শান্তিতেই থাকতে চাই। ওই ছেলেকে আপনার কাছে সাধারণ কিংবা সোজা মনে হতে পারে, কিন্তু ও কতটা ডেঞ্জারাস তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে সরাসরি প্রাণে মারবে না, কিন্তু এমন এমন ফাঁদে ফেলবে যে বেঁচে থেকেও আপনি সারা জীবন আফসোস করবেন প্রতিটা মুহূর্ত, আর নিজের মৃত্যু কামনা করবেন। বিশ্বাস করুন, সিকদার সাহেবের চেয়েও এই ছেলে শতগুণ বেশি ভয়ঙ্কর। আপনি বাচ্চা ছেলেকে দেখে এমন ভয় পাচ্ছেন, কল্পনাও করিনি। মনসুর আলী ফোন কেটে দিল। ভয় পেয়ে এমন করলো না ভিতরে ভিতরে কোনো ইভিল প্ল্যান করছে, সেটা সেই ভালো জানে। আজ 4টা দিন বাসা থেকে বের হয়নি। মেঘলার অবস্থা খারাপ, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে, আবার অসুস্থ হয়ে পড়েছে। শরীর অনেক দুর্বল, তাই স্যালাইন টাঙানো। বস, আপনি মন্ত্রীর উপর নজর রাখতে বলেছিলেন। ওর গতিবিধি এখনো তেমন সন্দেহজনক মনে হয়নি। ওমাল সেদিন ভয় পাওয়ার অভিনয় করলেও ভিতরে ভিতরে শয়তানি প্ল্যান করছে। সেদিন লোভে যেমনভাবে তার চোখ চকচক করে উঠেছিল। আজিজ সাহেবও তাই বলছিলেন। আপনার লোকদের নজরে রাখতে বলেন, কোথায় কি করছে সেটার খবর চাই আমার। বস, ওর মেয়েদের প্রতি অনেক লোভ। নতুন নতুন মেয়েদের সাথে রাত্রি যাপন করা ওর নেশা। আহা, আগে বলবেন তো। এসব কিছুর ভিডিও বা পিকচার পেলে সংগ্রহ করে রাখেন। ও যদি আইনের ছায়া নিয়ে কিছু করতে যায় তাহলে এগুলো হবে আমাদের অস্ত্র। ওর সব অপকর্মের খবর রেডি করতে বলেন। বাড়াবাড়ি করলে ওর মন্ত্রিত্ব খাবো, তারপর ওরে পুরো খাবো। জি বস। ফোন ভাইব্রেশন হলো। কেউ মেসেজ দিয়েছে। হাতে নিয়ে দেখি আজিজ সাহেবের মেসেজ। ফোন রেখে উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চেঞ্জ করে আমার রুমে এলাম। মেঘলা বিছানায় শুয়ে আছে। একটু তাকিয়ে থেকে ঘুরে ডাইনিং টেবিলে এসে বসলাম। কাজের লোক খাবার দিল, খাচ্ছি। তখন আম্মু এসে বলল, কোথাও কি যাবি? মেঘলাকে একটু সময় দে। খাওয়া থামিয়ে দিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, আমাকে দেখলে কেমন ভয়ে ভয়ে থাকে। আমাকে যদি ভয় পাই তাহলে কিভাবে সময় দিবে বলো? তোকে বুঝতে হবে যে তোর দ্বারা তার কোনো ক্ষতি হবে না। কথা না বললে, তাকে সময় না দিলে কিভাবে তার ভয় দূর করবি শুনি? আমি ফিরে আসি, তারপর এক জায়গায় যেতে হবে। শিকদার সাহেব তো আমাকে কম দায়িত্ব দিয়ে যায়নি। আম্মু চলে গেল। আমি খাওয়া শেষ করে বাসা থেকে বের হলাম। দুজন বডিগার্ড আর আজিজ সাহেব গাড়িতে উঠে বসলো। পিছনের 2 গাড়িতে পলাশ এবং তার লোকজন।
বেশ নার্ভাস ফিল হচ্ছে। হাজির সাহেব এমন অবস্থা দেখে বললেন, আর ছেলে এত নার্ভাস হবার কিছু নেই। তোমার মতো ছেলে যদি নার্ভাস ফিল করে, তোমাকে শুধু তাদের সাথে কথা বলতে হবে। জীবনে যা যা কল্পনাও করিনি সেগুলো আমার সাথে হচ্ছে। নার্ভাস ফিল করবে না তো কি করবে বলুন? শিকদার সাহেব আমাকে দিয়ে কথা নেওয়ালেন যেন আর মারপিট না করি, কিন্তু উনি কী সব আমার জন্য রেখে গেলেন। শুধু মারপিট করতে বারণ করেছিল, খুন করতে তো বারণ করেনি। হাত পা ভেঙে কেটে বা নিতে তো বারণ করেনি। আপনার কথাও ঠিক, শুধু মারপিট থেকে দূরে থাকতে বলেছিলেন এবং বলেছিলেন নিজের রাগকে যেন কন্ট্রোলে রাখি। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করুন। আমিন। দেখো, তোমাকে বিজনেস শিখতে হবে, কিছু বই পড়তে হবে। আজকের মতো আমি সামলে নিব। আজিজ সাহেব, একটা কথা জিজ্ঞেস করি। বলো। শিকদার সাহেব আপনাকে এত বিশ্বাস করতেন, সব কিছুর হিসেব নিকেশ আপনার কাছেই আছে, আপনি তার সব থেকে কাছের লোক ছিলেন, তারপরেও আপনাকে কেন সব কিছু দিলেন না? উনি তো আপনাকে সব কিছু দিতে পারতেন। প্রথম দেখায়, প্রথম পরিচয়ে কেন সব কিছু আমাকে দিলেন? উনি এমন কাউকে খুঁজছিলেন যে ওনার মেয়ের দায়িত্ব নিতে পারবে। আমার ছেলে থাকলে তো আমার ছেলের সাথে তার বিয়ে দিতাম। শিকদার সাহেব নিজেই এই কথা বলেছিলেন। আমার 2টা মেয়ে। আর কে বলেছে তোমাকে প্রথম দেখাতে সব কিছু দিয়ে দিয়েছিল? তুমি সব কিছু পেয়েছো ওনার মেয়েকে বিয়ে করার পর। অ্যাঁ, তাহলে প্রথমে যেগুলো ছিল সেগুলো কি? তোমার সত্যতার, তোমার মন মানসিকতার পরীক্ষার জন্য ওই সব সাজানো অভিনয় ছিল। শুধু সম্পত্তি আর সমস্ত সম্পদ তোমার নামে হয়েছে, এটা শুধু সাজানো ছিল। তারপর আর যা যা কিছু হয়েছে সব সত্যি। তোমার নির্লোভ, তোমার রাগ এবং তোমার চিন্তা ভাবনা ওনাকে মুগ্ধ করেছিলেন। তোমার মনে হয় কেউ এক দেখাতে তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ কাউকে এমনি এমনি দিয়ে দিবে? তা বুঝলাম, কিন্তু আপনাকে কেন দিল না? আপনি তো তাকে ধোঁকা দিয়ে সব কিছু হাতিয়ে নিতে পারতেন। আপনি তো জানতেন উনি বেশি দিন বাঁচবে না এবং ক্যান্সার ছিল। উনি আমাকে বস্তি থেকে তুলে এনে পড়াশোনা করিয়েছিলেন, উকিল বানিয়েছে, অনেক কিছুই দিয়েছে। কিভাবে ধোঁকা দিই? উনি জানতেন যে আমি তাকে কোনোদিন ধোঁকা দিব না, তাই তো উনি এমনভাবে বিশ্বাস করতেন। আর সম্পদের বিষয়টা তুমি তো জানো, মেঘলাকে কিভাবে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আমি অনেক কিছুই মিলাতে পারি না। উনি তো চাইলেই সব কিছু পরিবর্তন করতে পারতেন, তাহলে কেন করলেন না? উনি জেল থেকে খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে পারতেন, নিজের মেয়েকে তার কাছে উঠিয়ে নিয়ে আসতে পারতেন, সব কিছুই পরিবর্তন করতে পারতেন। তারপরেও কেন এমন করলেন? জেলে জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিলেন। এসব ভাবলে মাথা হ্যাং হয়ে যায়। কে বলল শিকদার সাহেবের জেলে অর্ধেক জীবন পার করেছে? তোমাকে উনি গুল খাইয়েছে আকাশ। এমন কোনো জেল আছে যে ওনাকে বন্দি রাখবে? ওনার কথাটা কানে আসতেই ওনার কথাটা কানে আসতেই মনে হলো যেন কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই মাথার উপর এক বিশাল বজ্রপাত ঘটল। তাই যদি হয়, তবে এতদিন ধরে আমি যা দেখে এসেছি, যা বিশ্বাস করে এসেছি, তার সব কিছু কি মিথ্যা? একটা প্রকাণ্ড রূপকথা। নিজের অস্তিত্বকে এখন নিজের কাছে বড্ড বেকার, অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি স্থির হয়ে বললাম, আজিজ সাহেব, দয়া করে আমার সাথে অন্তত এসব নাটক করবেন না। এমনিতেই কত হাজারটা চিন্তায় রাতে দু চোখের পাতায় এক করতে পারি না। আর তার উপর আপনি এসব কি আবোল তাবোল বলছেন? চলন্ত গাড়ির ভেতরে এসি চালু থাকা সত্ত্বেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। আমি অস্ফুট গলায় তোতলাতে তোতলাতে বললাম, কি যা তা বলছেন আজিজ সাহেব? গোল খাইয়েছেন মানে? আমি নিজেকে ওনাকে জেলখানায় সেই অন্ধ কোঠরিতে দেখে এসেছি। ওনার গায়ে কয়েদির পোশাক ছিল, সেই 4 দেওয়ালের ঘর ছিল। এসবের সব কিছুই কি স্রেফ নিখুঁত এক সাজানো নাটক ছিল? হাজির সাহেব আমার এই বিধ্বস্ত অবস্থা দেখে হালকা একটু হাসলেন। ওনার সেই হাসিতে কোনো উপহাস বা তাচ্ছিল্য ছিল না, ছিল এক জমাট বাঁধা অদ্ভুত রহস্য। উনি গাড়ির জানালার বাইরে তাকিয়ে একদম শান্ত গলায় বললেন, আকাশ, ওটা জেল ছিল না, শিকদার সাহেবের সেফ হাউস ছিল। উনি যখন ইচ্ছা আসতেন, যখন ইচ্ছা বের হতেন। পুরো জেলা প্রশাসন ওনার পকেটে ছিল। এত শত্রু চারপাশে, তাই বাইরে থাকা নিরাপদ ছিল না, কিন্তু জেলে থাকা পুলিশ ওনাকে ফ্রিতে পাহারা দিয়েছে। আর উনি এখান থেকে নিশ্চিন্তে সব কিছু কন্ট্রোল করছে।
আর মেঘলাকে উদ্ধার করার জন্য উনি সঠিক পথ খুঁজেছিলেন। মনসুর আলীর নজর এড়ানো সহজ ছিল না। হুট করে মেঘলাকে আনলে বিপদ হতো, তাই উনি একটা পারফেক্ট চাল চালার জন্য সঠিক খুঁটি খুঁজছিলেন। আর সেই খুঁটিই ছিলে তুমি। এই সব অনেক জট পাকানো, যা তুমি এই মুহূর্তে বুঝবে না, সময় হলে বুঝতে পারবে। আমি স্তব্ধ হয়ে ওনার কথাগুলো হজম করার চেষ্টা করলাম। তার মানে আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা দেখছি, যার যার মুখোমুখি হয়েছি, সব কিছু কোনো এক অদৃশ্য সুতোর টানে নিয়ন্ত্রিত হচ্ছিল। আর সেই সুতোর শেষ প্রান্তটা ছিল শিকদার সাহেবের হাতে। নিজেকে বড্ড ছোট আর বোকা মনে হতে লাগলো। আমি একটা গভীর শ্বাস নিয়ে সিটে হেলান দিলাম। নিজেকে শান্ত করে বললাম, তার মানে ওনার ক্যান্সার, ওনার চলে যাওয়া, ওনার দাফন, এগুলো কি? আজিজ সাহেব এবার আমার দিকে সিরিয়াস চোখে তাকালেন। না আকাশ, মৃত্যুটা সত্য। ক্যান্সার ওনাকে সত্যি ভেতর থেকে শেষ করে দিয়েছিল। আর ওনার চলে যাওয়ার পর এই পুরো রাজত্বটা সত্যি তোমার কাঁধে। এখন আর কোনো নাটক নেই, কোনো পরীক্ষা নেই। এখন যা আছে সব কিছু খাঁটি বাস্তব। আমি কেন আজিজ সাহেব? উনি আমাকে কেন বেছে নিলেন? ওনার গ্যাংয়ে কত লোক আছে? উনি তোমার মাঝে হয়তো তার যৌবনকাল দেখতে পেয়েছিল, আর ওনার সমস্ত পরীক্ষা পাশ করেছো তুমি, তাই তুমি তার রাজত্বের রাজা। কিন্তু উনি মেঘলাকে প্রোটেকশন দিতে পারলেন না। মেঘলার সাথে কি হয়েছিল সেটা যদি জানতে পারতেন, তাহলে উনি মরার আগেই মারা যেতেন। হুম, এখানে শিকদার সাহেবই বা কী করবে বলো? জেলে যাওয়ার পর যখন ডিভোর্স হয়ে গেল, কোর্টে মেঘলাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল। উনি মনে করেছিলেন মেয়ে অন্তত মায়ের কাছে সেফ থাকবে। নিজের পেটের সন্তানকে তো আর মা ফেলে দেবে না। কিন্তু ওই শয়তানগুলো যে ভেতরে ভেতরে কি চাল চেলেছে তা তো তুমি নিজেই দেখলে। বাইরে থেকে বোঝার বিন্দুমাত্র সুযোগ ছিল না। আমরাও তেমন কোনো খবর পেতাম না, কিন্তু আড়ালে তারা মেয়েটার সাথে কি নোংরামিটাই করেছে। মানুষ কতটা নিচে নামতে পারে ওদের না দেখলে বিশ্বাস করতে পারতাম না। গাড়ি এসে থামলো এক বিশাল বিল্ডিংয়ের সামনে। গাড়ি থামতেই বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল। নেমে হাঁটতে শুরু করি। বডিগার্ড সাথে সাথে আসছে। আর আরও লোকজন তো আছেই, যদিও আমি ফর্মাল পোশাক পরে এসেছি। লোক দেখানোর প্রয়োজন নেই। একটু পরে মিটিং রুমে আসি। কোম্পানির অনেক শেয়ার হোল্ডাররা অপেক্ষা করছে। আজিজ সাহেব, সিকদার সাহেব তো মারা গেছে, মানে চেয়ারম্যান মারা গেছে, এই পদটা তো শূন্য, এটার কি হবে? খেয়াল করলাম ওই লোকের চোখ চকচক করে উঠল। বুঝলাম চেয়ারম্যান পদের অনেক লালসা। লোভে পাপ, পাপে মৃত্যু। এই টপিক নিয়ে একে একে সবাই কথা বলতে শুরু করলো। ওনার মেয়ে আছে সে ঠিক আছে, কিন্তু আমরা কোনো মেয়ে মানুষকে আমাদের চেয়ারম্যান বানাবো না। আর ওনার মেয়েকে নিয়ে আসেননি কেন? এবার মেয়ে তার বাবার মৃত্যুর জন্য এখনো ডিপ্রেশনে আছে। মেঘলা এখনো শোকের পাথর হয়ে আছে। তা ঠিক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী যার শেয়ার বেশি তার চেয়ারম্যান পদ। কিন্তু সিকদার সাহেব যেহেতু নেই, সেহেতু নতুন চেয়ারম্যান তো প্রয়োজন। আর সিকদার সাহেবের পরে আমার বাবা সব থেকে বেশি শেয়ার হোল্ডার করেন, সেহেতু চেয়ারম্যান পদ এখন আমার বাবার। বাকি মেম্বার তো তাই মত দিয়েছেন। বয়স সম্ভবত 30 থেকে 35 হবে। দেখতে হ্যান্ডসমই আছে। ওর এমন কথা শুনে ওর চেহারার 12 বাজাতে ইচ্ছে করছে। কিন্তু আমি আজিজ সাহেবের উত্তরের অপেক্ষায় আছি। জুবাইর সাহেব, শিকদার সাহেবের আগে নতুন চেয়ারম্যান কে হবে? আর সব লিগ্যাল পেপার রেডি করে রেখে গেছে। আপনার বাবার শেয়ার বেশি হতে পারে, কিন্তু শিকদার সাহেবের শেয়ার আর ওনার সম্পত্তি যার নামে উইল করা হয়েছে তার পার্সেন্টেজ আপনার সবার চেয়ে ওপরে। আর আজিজ সাহেব, গল্প বাদ দেন। সিকদার সাহেবের মেয়ে মেঘলা তো মানসিক অসুস্থ। ওই কর্পোরেট বিজনেস কি বুঝবে? আর উনি কি কোনো বাইরের লোকের নামে এই সই করে গেছেন নাকি? পেপারস থাকলে দেখান, কার নামে গদি লিখে গেছেন উনি। আজিজ সাহেব এবার জুবাইরের কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি আমার দিকে তাকালেন। তারপর বললেন, উনি ওনাকে মেয়ের নামে কিছু দিয়েছেন কিনা ওটা ওনার পার্সোনাল বিষয়, কিন্তু ওনার রাজত্ব, ওনার বিজনেস, ওনার ডুপ্লিকেট ভার্সনকে দিয়ে গেছেন। দেখতে শান্ত, কিন্তু শিকদার সাহেবের মতোই ভয়ঙ্কর। কি আজিজ সাহেব, আপনি এখানে আমাদের গল্প শুনিয়ে ভয় দেখাতে আসছেন? কিন্তু আমরা আপনার কথায় ভয় পাচ্ছি না। জুবাইর আহমেদ, এত তাড়াহুড়ো কেন? তুমি জানো না এখানে আসলে কোনো তাড়াহুড়া চলে না?
তুমি জানো না এখানে আসলে কোনো তাড়াহুড়া চলে না। আর গল্প বলছি না, ভয়ও দেখাচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। আর ওনার মৃত্যুর আগে কে চেয়ারম্যান হবে সেটা বলে গেছে, আর সে এখানে উপস্থিত আছে এবং সবার উপর নজর রাখছে। আজিজ সাহেবের এমন কথা শুনে একে অপরের সাথে ফুসুর শুরু করেছে এবং একে অপরকে দেখছে, কিন্তু কে সেই ব্যক্তি কেউ বুঝতে পারছে না। আপনি কি আমার কথা বলছেন আজিজ সাহেব? শিকদার সাহেবের ডুপ্লিকেট ভার্সন আমাকে বলতে পারেন। ওই লোকের কথা শুনে আজিজ সাহেব হাসলেন, আর বাকি সবাই জুবাইরের দিকে তাকিয়ে আছে আর একে অপরের সাথে কথা বলছে। না থাক, এদের কৌতূহল বাড়িয়ে লাভ নেই। আজিজ সাহেব ইশারা করতেই হাঁটতে হাঁটতে চেয়ারম্যানের চেয়ারে এসে বসলাম। এই ছেলে, তোর সাহস কি করে হলো এই চেয়ারে বসার? সবাই আমার দিকে তাকিয়ে আছে আর কথা বলাবলি করছে। জুবাইর ছেলেটা তো রেগে আগুন, এমন মনে হচ্ছে এসে আমাকে মারবে। আজিজ সাহেবকে ইশারা করতেই উনি ফাইল থেকে কিছু পেপার বের করলেন। তারপর গার্ডদের ইশারা করে সবার কাছে পৌঁছে দিতে বললেন। সবাই পেপার দেখার সাথে সাথে আমার দিকে ঘুরে তাকিয়ে আছে। জুবাইর ছেলেটা পেপার দেখার পর আমার দিকে তাকালো। এসি চলা সত্ত্বেও তার কপালে ঘাম দেখা দিল। ইনি আকাশ আহমেদ নীল, সিকদার সাহেবের একমাত্র জামাতা এবং ওনার আইনি উত্তরসূরি। সিকদার সাহেব ওনার জীবনের শেষ সই এখন পেপারসে করে গেছেন, যেখানে ওনার সমস্ত সম্পত্তি, শেয়ার এবং এই কোম্পানির চেয়ারম্যান দায়িত্ব আকাশকে দেয়া হয়েছে। এখান থেকে রাজত্বের নতুন রাজা উনি। আমি টেবিলে রাখা দামি কলমটা নিয়ে আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে এক চিলতে বাঁকা হাসি দিলাম। আমার সেই চাহনি এতটাই বরফ শীতল ছিল যে জুবাইরের মুখের কথা আটকে গেল। আমি চেয়ারে একটু হেলান দিয়ে ঠান্ডা কিন্তু ধারালো গলায় বললাম, জুবাইর সাহেব, ভোটিংয়ের শখ? আপনার লজিক এবং নিয়ম অনুযায়ী তো আমার শেয়ার বেশি, তাহলে চেয়ারম্যান পদ তো আমার। ওই মিটিং রুমের বাকি শেয়ার হোল্ডাররাও যারা জুবাইরের পক্ষে ছিল তারা এক মুহূর্তে সোজা হয়ে বসলো। আমি কলমটা টেবিলের উপর ঠাস করে রাখলাম। সেই আওয়াজে জুবাইর একটু কেঁপে উঠল। আমি উঠে দাঁড়িয়ে টেবিলের উপর 2 হাত ভর দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, এই কোম্পানিতে আপনাদের যতটুকু শেয়ার আছে শান্তিতে লাভাংশ নিয়ে ঘরে বসে ঘুমান। যদি কোনোদিন এই গদির দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেছেন তবে শেয়ার তো দূরের কথা, এই সমাজে মাথা তুলে দাঁড়ানোর যোগ্যতাও রাখবো না। আমি মারপিট করি না জুবাইর সাহেব, শিকদার সাহেবকে কথা দিয়েছি, কিন্তু কেউ পথের কাঁটা হলে তাকে কিভাবে নিশ্চিহ্ন করতে হয় তা আজিজ সাহেব আর পলাশ ভাই আমাকে কিছুদিনেই ভালো করে শিখিয়ে দিয়েছেন। কারো কোনো আপত্তি আছে? এই ছেলেটা কে, কোথা থেকে এলো, পরিচয় কি জানতে চায় না? আর শিকদার সাহেবের জামাতা না কে হলো সেটাও দেখার সময় নেই। কোম্পানি চালাতে জানে কি না সেটাই প্রশ্ন, এটা দেখতে চাই। শিকদার সাহেবের জামাতা এটা স্কিপ করেন, কিন্তু কাগজ এবং আইন অনুযায়ী এই শেয়ারের মালিক আমি, তাই এই চেয়ার আমার। আর পারবো কি না এটা সময় হলেই জানতে পারবেন সবাই। না শেয়ার বিক্রি করে আমাদের মাঝ থেকে বের হতে চাইছেন, কেউ কি শেয়ার বিক্রি করতে চাইছেন? ভাবছেন বাচ্চা ছেলে কোম্পানি চালাতে পারবে কি পারবে না? কেউ বিক্রি করতে চাইলে আমি কিনে নিব। কারো মুখে কোনো কথা নেই। যেই প্রবলেম নিয়ে মিটিং অ্যারেঞ্জ করা সেটা সলভ হলো। এখন সবাই আসতে পারেন। চেয়ার সরিয়ে উঠিয়ে চেয়ার সরিয়ে উঠে বেরিয়ে এলাম। পিছনে পিছনে বডিগার্ড এবং বাকি সবাই আছে। তোমাকে বিজনেস শিখতে হবে। কোন সাবজেক্ট নিয়ে পড়েছো? আমি তো কম্পিউটার সায়েন্স নিয়েছি, কিন্তু মনে হচ্ছে এখন বিজনেস নিয়ে পড়তে হবে। এদের শুধু ভয় দেখিয়ে লাভ হবে না, বিজনেস করে দেখিয়ে দিতে হবে আমিও পারবো। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, আমি শিখিয়ে দিব। জি, এই জন্য তো কোনো টেনশন নেই। এবার চলুন বাসায় ফিরি, মেঘলাকে সময় দেওয়া দরকার। ওনার বাবার শেষ ইচ্ছাটা তো পূরণ করলাম, এবার ওনার মনের ক্ষতটা সারানো দরকার। তারপর বাসায় চলে আসি। চেঞ্জ করে মেঘলার রুমে এলাম। আমাকে দেখে শোয়া থেকে উঠে বসলো। আরে আরে, এমনভাবে ওঠার প্রয়োজন নেই, শুয়ে পড়েন। কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা দূরত্ব বজায় রেখে বিছানায় বসলাম। এখন আপনার শরীরের অবস্থা কেমন? মানসিক অবস্থার কথা জিজ্ঞেস করব না, কারণ ওটা কেমন হতে পারে জানি। জি। আমাকে দেখে এমনভাবে ভয় পাচ্ছেন কেন? আমি কি কোনো বাঘ না ভাল্লুক? আর আমি আপনাকে কখনো ভয়ও দেখাইনি, তাহলে এমনভাবে ভয় পাচ্ছেন কেন?
আপনাকে কেন ভয় পেতে যাব? আপনার চোখ বলছে আপনি আমাকে ভয় পাচ্ছেন। আচ্ছা, আমার চেহারা কি এতটাই ভয়ানক যে ভয় পাচ্ছেন? আম্মু তো বলে আমি অনেক সুন্দর। না, তেমন না। একটু খাওয়া দাওয়া করেন। নিয়তিকে স্বীকার করতে হবে। আপনাকে সব কিছু থেকে মুভ অন করতে হবে। আপনার অতীতকে ভেবে নিজেকে ছোট করবেন না। কিন্তু আমি তো আমি তো সব কিছু জেনেই আপনাকে বিয়ে করেছি। আপনার অতীতে আপনার কোনো দোষ ছিল না, তাই অতীতের জন্য নিজেকে দোষী ভাববেন না। আমার কাছে আপনি সম্মানের মানুষ, আর আমার স্ত্রী। আপনার মর্যাদা একটুও কমেনি। এসব ভেবে শুধু শুধু নিজেকে কষ্ট দিবেন না। আমি মেনে নিয়েছি, আম্মু মেনে নিয়েছে, তাহলে সমস্যা কোথায় বলুন? মানুষের জীবনে এমন অনেক ঝড় আসে যা সব কিছু ওলটপালট করে দেয়, কিন্তু তার মানে এই নয় যে জীবন সেখানেই থেমে থাকবে। অতীতকে পিছনে ফেলে আমাদের সামনে তাকাতেই হবে। মেঘলা কোনো উত্তর দিল না, শুধু ওনার চোখের কোণ দিয়ে আবারও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আমি সবসময় আপনার পাশে ছায়ার মতো থাকবো। নিজেকে কখনো একা ভাববেন না। কিন্তু আপনার তো আমার কি শুনি? একেই বলে হয়তো বউ। তাদের একবার বললে বুঝবে না। আমার কথা শুনে চোখের পানি মুছে মৃদু হাসলো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তারপর খরগোশের মতো পুরো বাসা লাফিয়ে বেড়াবেন। আপনার বিশ্রাম প্রয়োজন, বিশ্রাম নেন। রুম থেকে বেরিয়ে চলে আসি। এমনভাবে কদিন গেল। মেঘলাকে সময় দেওয়া আর আজিজ সাহেবের থেকে বিজনেস শেখা হচ্ছে। বিকেলে পিস্তল চালানো প্র্যাকটিস করছি। তখন ফোনটা বেজে উঠল। কাছে গিয়ে দেখি আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আকাশ। বাবা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে বলছেন? আমি প্রতিমন্ত্রী বলছিলাম। আরে মন্ত্রী সাহেব, তো আমার উপহার কেমন লেগেছে বলুন? আমার মনে হয় মন্ত্রী সাহেব অনেক খুশি হয়েছেন, তাই তো ধন্যবাদ দেওয়ার জন্য নিজে থেকে ফোন দিয়েছেন। আরে বাবা, বাবার বয়সী লোকের সাথে এমন মজা করতে আছে? সরি সরি মন্ত্রী সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমার মনে ছিল না যে আপনি আমার বাবার বয়সী। কিন্তু মন্ত্রী সাহেব, এত মেয়ে মানুষ পাচ্ছেন কোথায়? আর সব থেকে বড় কথা, এইসব কি আপনার ওয়াইফ জানে? আরে আরে বাবা, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কি কি প্রয়োজন আমাকে বলবে, আমি সব অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। আমার তো কিছুই প্রয়োজন নেই, শুধু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করলেই হবে। না হলে বুঝতেই পারছেন, প্রতিটি নিউজের হেডলাইন হয়ে যাবেন। শিরোনামে আসবে প্রতিমন্ত্রীর ডট ডট ডট। আরে না না, আমি কিছু করব না। আমি চোখ তুলে তাকাবো না। ওকে, ওটাই আপনার জন্য ভালো হবে মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব, আপনার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। কিন্তু মন্ত্রী সাহেব কিছু না বলে ফোন কেটে দিল। এর এখন পুতুলের মতো নাচানো যাবে। শালা খাটাস, বয়স হয়ে গেছে, কিন্তু লোভ চায়নি। কিন্তু ওমাল কি সত্যি ভয় পেয়েছে? না না, এত সহজে ভয় পাবে না। আমার সামনে শুধু ভয় পাওয়ার অভিনয় করছে। কিন্তু মন্ত্রী বেটাকে নজরে রাখতে হবে। পলাশ ভাইকে বলতে হবে। ওই বেটা কখন কি করে বসবে ঠিক নেই। প্রতিমন্ত্রী বলে কথা, এইসব এত সহজে ছেড়ে দিবে না। লোভী মানুষ যখন কোণঠাসা হয়ে যায়, তখন ওই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। এইসব সাপ কখন ছবল দিবে বোঝা যায় না। মন্ত্রী সাহেব কোনোভাবেই চাইবে না কারো ভয়ে ভয়ে জীবন পার করতে, তাই কিছু একটা তো অবশ্যই ঘটাবে। পিস্তল নিয়ে আবারও নিশানা লাগিয়ে শ্যুট করতে শুরু করি।